একজন ডিজে হয়ে এরকম একটা গায়া মেয়েকে বিয়ে করব আমি? ইম্পসিবল। খুব চড়া গলায় কথাটি মাকে জানিয়ে দিল সিফাত। সিফাত একজন জনপ্রিয় রেডিও আরজে। মায়ের জোড়াজুড়িতে দিনাজপুরের প্রত্যন্ত গ্রামাঞ্চলে মেয়ে দেখতে এসেছে সে। কিন্তু মেয়ে দেখি মাথা খারাপ হয়ে গেল সিফাতের। এই মেয়েকে নিয়ে সে কোনো প্রোগ্রামেও যেতে পারবে না, বন্ধুদের সামনে যেতে পারবে না, স্বাচ্ছন্দ্যে চলাফেরাও করতে পারবে না। মেয়ে একেবারেই গ্রাম্য। কিভাবে মায়ের সাহস হলো এরকম একটা পরিবেশে তাকে নিয়ে আসার? এসব নিয়ে সে মাকে অনেক কথা শোনালো। সিফাতের মা শাহানা চৌধুরী ছেলেকে বুঝিয়ে বলতে শুরু করলেন। কিন্তু মায়ের প্রতিটা বাক্যে সিফাতের মেজাজ চড়ে যাচ্ছে। সিফাত বলল, ঢাকায় মেয়ের অভাব ছিল, এতদূর নিয়ে এসে এভাবে আমাকে অপদস্থ করলা তুমি। দেখ বাবা, মেয়েটা অনেক ভালো, তোর বাবার বন্ধুর মেয়ে, বাবার সম্মানটা তো রাখবি। আমার বন্ধুর মেয়ে হলেও আমি এভাবেই রিয়েক্ট করতাম। লিসেন মম, আমি একজন সেলিব্রিটি, লিজেন্ড। সব জায়গায় আমার নাম ছড়িয়ে পড়েছে। তুমি অযথাই আমাকে ইনসাল্ট করার চেষ্টা করছো। এই মেয়ে আমার ফ্যান হতে পারে, লাইফ পার্টনার নয়। তুমি আর বাবা মিলে কনস্পায়ার করছো আমার লাইফটা হেল করার জন্য। শাহানা চৌধুরী বললেন, বোঝার চেষ্টা কর বাবা, মেয়েটা অনেক গুণবতী। আমাদের বাসায় গেলেই নিজেকে তোর মতো করে গড়ে তুলতে পারবে। মম, তুমি কি লাইফটাকে আজকাল হিন্দি সিরিয়াল ভাবো? পাগল ছেলে আমার, মেয়েটার অনেক গুণ আছে, শুনলে অবাক হয়ে যাবি। চেহারাও মাশাআল্লাহ সুন্দর, শুধু গেটআপটাই যা নরমাল। ঠিক হয়ে যাবে। রবীন্দ্রনাথ যখন ভবতারিণীকে বিয়ে করেছিলেন তখন মেয়েটা গায়ে ছিল, কিন্তু ঠাকুর বাড়িতে এসে সে মৃণালিনী হয়ে উঠল, সবকিছু বদলে গেল। এই মেয়েও আমাদের বাসায় গেলে গুটি থেকে প্রজাপতি হয়ে বের হবে। সিফাত রাগে গজরাতে লাগলো, কোনো কথা বলছে না। ছেলের রাগ দেখে শাহানা বললেন, আচ্ছা তুই যা বলবি তাই। এ বিয়ে তোকে করতে হবে না, এখন খাওয়া দাওয়া করে ভদ্রভাবে বাসায় ফেরা যাক। বিয়ে করতে হবে না তোকে। মায়ের কথা শুনে রাগ হালকা হলো সিফাতের। বলল, তুমি যাও, আমি আসছি। শাহানা চৌধুরী বাড়ির ভিতরে প্রবেশ করলেন। সিফাত মনটাকে শান্ত করার চেষ্টা করছে। তারা এতক্ষণ বাড়ির বাইরের দিকের একটা বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিলেন। বারান্দার দেয়ালের আড়ালে দাঁড়িয়ে এইসব কথা শুনতে পেল তনিমা। তনিমা অনেক আত্মমর্যাদা সম্পন্ন মেয়ে। এইভাবে তাকে অপমান করে সিফাত চলে যাবে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। তনিমা ভাবতে লাগলো কিভাবে একে কাবু করা যায়। ভাবামাত্রই মাথায় বুদ্ধি চলে আসলো। কারো নিকট প্রিয় হয়ে উঠতে চাইলে যে উপায়টি সবচেয়ে বেশি কার্যকরী তা হচ্ছে প্রশংসা। উপায়টা প্রয়োগ করে দেখা যাক। তনিমা সিফাতের কাছে এসে বলল, আপনি কি আমাকে ডেকেছেন? সিফাত বিতৃষ্ণা নিয়ে তাকালো, আমি কেন ডাকবো? আপনার মা আমাকে পাঠিয়ে দিলেন। আপনার কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারেন। নাথিং টু সে, ইউ ক্যান গো। আপনাকে একটা কথা বলবো। শিওর? আপনার কণ্ঠ যতটা সুন্দর, আপনি দেখতে তার চেয়েও কয়েক গুণ বেশি সুন্দর। সিফাতের সকল রাগ হঠাৎ কমে গেল। প্রশংসা শুনতে কে না ভালোবাসে? সিফাত মুচকি হেসে বলল, তাই? হ্যাঁ, আপনার চোখগুলো অসম্ভব সুন্দর, দেখলেই মনে হয় ওই চোখে সমুদ্র আছে। সিফাত শব্দ করে হাসল, চোখে সমুদ্র? ইন্টারেস্টিং। হ্যাঁ, স্বয়ং বনলতা সেন যদি আপনার চোখ একবার দেখতেন, তিনিও জীবনানন্দ দাশকে ভুলে যেতেন। হাউ ফানি। সিফাত হাসছে তনিমার কথা শুনে। তনিমা বলল, আপনি সত্যিই অনেক সুন্দর। আমি জানি অনেক মেয়ে আপনার পিছনে লাইন লেগে থাকে। আমাকে আপনার পছন্দ হয়নি সেটাও জানি, কিন্তু আপনি যে আমার মনটা ভেঙে দিয়ে গেলেন। আমি যে এবার অন্য কাউকে গ্রহণ করতেই পারবো না। মানে? আপনার চোখ, হাঁটার স্টাইল, সৌন্দর্য, অ্যাটিটিউড সবকিছুই যে আমার সাধনা ভেঙে দিল। আপনার সব প্রোগ্রাম আমি শুনতাম, আর ভাবতাম কারো কণ্ঠ এত সুন্দর হয় কি করে। আর আজ সামনাসামনি দেখে আমি পুরো ফিদা। যখনই পড়েছে নজর, আমি তো হয়ে গেছি তোর এই অবস্থা। আমি মনে মনে আপনাকেই নিজের স্বামী হিসেবে গ্রহণ করেছি। যদি আপনি বিয়েতে রাজি না হন, আমি আজীবন কুমারী থাকব।
সিফাত অবাক হয়ে বলল, হোয়াট? কুমারী থাকবা? হ্যাঁ। বিশ্বাস না হলে 2 বছর পর পর খোঁজ নিয়ে দেখবেন। আমি প্রথম দেখেই আপনার প্রেমে পড়েছি। আপনি অনেক সুন্দর মনের মানুষ। সিফাত বিব্রত বোধ করছে। মেয়েটা কি বলছে এসব? তনিমা বলল, আমার সাধনা জুড়ে শুধু আপনিই থাকবেন। আমি আজীবন কুমারী থাকবো বলে রাখলাম। আপনি বিয়ে না করলে আমি সন্ন্যাসী হব। তনিমার কথা শুনে অবাক হয়ে যাচ্ছে সিফাত। এমনিতেই মেয়েটার প্রশংসা সূচক বাক্য শুনে সিফাতের মন গলে পানি হয়ে গেছে। তার উপর এই ধরনের আবেগী কথাবার্তা মনে বিরাট প্রভাব ফেলল। সিফাত শুনেছিল গ্রামের মেয়েরা সহজ সরল হয়। এই মেয়েটা তার প্রমাণ দিল। মনে দাগ কাটতে শুরু করেছে। এত পরিষ্কার মনের একটা মেয়ে, দেখতেও সুন্দর। তার জীবনটা আমার জন্য নষ্ট হয়ে যাবে। মায়ের কথা তো রাখা যায়। একদম সাদা সিধা মেয়ে, বাসায় নিয়ে গিয়ে যজ্ঞ করে গড়ে তোলা যাবে। এসব ভেবে সিফাত বলল, তুমি কি আমার মতো হতে পারবা? তনিমা মাথা ঝাঁকিয়ে বলল, আপনার জন্য আমি সব করতে পারবো। ওকে। ফরেনি শেখ, খুব শীঘ্রই নিজেকে ডেভেলপ করার ট্রাই করো। এমন ছেলে স্বভাব থাকা চলবে না। বি স্মার্ট। আচ্ছা। তনিমার মনে একসাথে 13টা লাড্ডু ফুটল। কিন্তু মুখে হাসি না ফুটিয়েই বলল, আপনি কি বিয়েতে রাজি হবেন? মেবি। বাবা মা দুজনেই যখন চাইছে, তাদের প্রিফারটাকে ইম্পর্ট্যান্ট দেওয়া উচিত। আপনি কি খুব ইংরেজিতে কথা বলেন? আর যেদের বাংলিশে কথা বলতে হয় তো হ্যাবিট হয়ে গেছে। আচ্ছা। তবে কি বিয়েটা হবে? সিফাত তনিমার চোখের দিকে তাকালো। চোখে চোখ পড়তেই যেন বিদ্যুৎ শক খেলে গেল শরীরে। সিফাত হেসে বলল, কারো জীবনটা নষ্ট হয়ে যাক তা তো চাই না। আর মন তোমাকেই বউ করার জন্য উঠে পড়ে লাগছে। আচ্ছা। আপনি যা বলবেন তাই। তনিমা বাধ্যগত ছাত্রের মতো মাথা নেড়ে নেড়ে সিফাতের সব প্রশ্নের জবাব দিল। সিফাতের মনে এমন এক ধারণা জন্মালো যে তনিমা খুব সহজ সরল গায়ে এক মেয়ে, যে সবকিছু খুব কম বোঝে আর বাধ্যগত কন্যা। তনিমা মনে মনে বলল, আমাকে তো চেনো না মশাই। ভাবের অন্ত নাই আপনার, আপনার ভাবের নিকুচি করি। বিয়েটা হইতে দাও, কত পানিতে কত জল বুঝাবো। আমি গায়ের খ্যাত মেয়ে তাই না, সহজ সরল বোকা। বিয়েটা হয়ে যাক, তোমাকে তেলা পোকার ডান্স করাবো। এমন নাচ নাচাবো যে মস্তিষ্কে ব্যথা ধরে যাবে। সিফাত বিয়েতে রাজি হয়েছে শুনে শাহানা চৌধুরীর আনন্দ যেন আর ধরেই না। তনিমাকে আংটি পরিয়ে বিয়ের দিন তারিখ পাকা করে তারা বাসায় ফিরলেন। রাত্রিবেলা সিফাত গিয়ে মাকে বলল, মম তনিমাদের বাসার নাম্বার দাও তো। কেন বাবা সিফাত? বিয়ে ভাঙবি নাকি? মম তুমিও না। ওই মেয়েকে মানুষ করতে হবে। নাম্বারটা দাও। মেয়েটা কি অমানুষী? মেয়েটা পুরাই ছেলে। হাবা মেয়ে একটা। আপাতত স্টাইলিশ বানাই, বাকিটা বিয়ের পর বানাবো। স্টাইলিশ বানাবি? মনে হচ্ছে বিয়ে করে সংসার করবি না, ওকে চ্যানেল আই লাক্স সুপারস্টার বানাবি। সিফাত আর কিছু না বলে তনিমাদের বাসার নাম্বার নিয়ে নিজের রুমে আসলো। কল রিসিভ করলেন তনিমার আম্মু। সিফাত কথা বলবে শুনে তিনি চেঁচিয়ে মেয়েকে ডাকতে লাগলেন। সিফাত মনে মনে বলল, সবগুলাই গায়া ভূত। তনিমা হ্যালো বলতেই সিফাত সম্বিত ফিরে পেল। হ্যালো তনিমা। তনিমা ভদ্রলক্ষ্মী ও হাবা মেয়ের মতো গলায় সালাম জানালো। সিফাত সালাম নিয়ে বলল, কাল শহরে যাবা? কেন যাব? আমি যেতে বলছি তাই। আপনি কেন যেতে বলছেন? শহরের সবচেয়ে ফেমাস পার্লারে যাবা। গিয়ে পার্লারের মেয়ের কানে মোবাইল ধরিয়ে দিবা। যা বলার ওকেই বলবো। পার্লারের মেয়ে বুঝে আপনার পরিচিত। পরিচিত হবে কেন, তুমি কাল যাবা। মেয়েটাকে আমি তোমার ব্যাপারে বলবো। আপনার আর আমার বিয়ের কথা বলবেন। সিফাত বিরক্ত হয়ে বলল, ধুরে কেমন গায়া। কি বললেন? নাথিং। যা বলছি শুনো। কাল যাবা। টাকা লাগলে আমাকে বলিও। আচ্ছা। কিন্তু কি দরকার একটু বলবেন প্লিজ। কৌতূহল জাগছে। তোমাকে বানাতে বলবো। আমাকে কি বানাবে?
আমি কি গমের আটা যে রুটি বানাবে? মেয়ে মানুষ বানাতে বলবো? আমি কি মেয়ে নই? আমাকে কি আপনার হিজড়া মনে হয়? সিফাত রেগে বলল, শাট আপ। বেশি তেনা পেঁচালে হাতের আংটি খুলে নিয়ে আসবো। তনিমা কোনো জবাব দিল না। সিফাত কল কেটে দিল। পরদিন তনিমা পার্লারে গিয়ে সিফাতকে ফোন দিল। সিফাত পার্লারের বিউটিশিয়ানের সাথে কি কি যেন কথা বলল। তনিমা চুপচাপ দেখছে। বিউটিশিয়ান মেয়েটি তনিমাকে মোবাইলটা এগিয়ে দিয়ে বলল, আপু আপনি বসুন, আমি যা যা করতে হবে সব করে দিচ্ছি। কি কি করতে হবে? ভাইয়া যা যা করতে বলেছেন। বসে পড়ুন আপু প্লিজ। তনিমা আগ্রহ সহকারে বসে পড়ল। মেয়েটি তনিমার মুখ ধুয়ে দিয়ে মুখে কি যেন লাগিয়ে দিল। লম্বা চেয়ারে পা মেলে শুয়ে আছে তনিমা। মেয়েগুলো 4.5 ঘন্টা ধরে তনিমার রূপচর্চা করলো। তনিমা চুপচাপ আরামে শুয়ে আছে। হাত পায়ের নখ পরিষ্কার থেকে শুরু করে চুল ধোয়া পর্যন্ত সব করে দিল। তনিমা কিছুই বুঝতে পারছে না। বিউটিশিয়ান মেয়েটি বলল, আপু আপনার ত্বক অনেক সুন্দর। যে নাইট ক্রিমটা শুট করবে আমি সেটা দিয়ে দিচ্ছি। নিয়মিত ইউজ করলে আপনাকে আর টেনশন করতে হবে না। তবে প্রতি মাসে একবার অবশ্যই ফেসিয়াল করবেন। তনিমা চোখ চোখ বড় বড় করে বলল, মাসে একবার এরকম সাজঘরে গিয়ে মুখে এসব মেখে 4-5 ঘন্টা বসে থাকতে হবে? মেয়েটি হেসে বলল, ভাইয়া যেভাবে বলেছেন আমরা সেভাবেই করেছি আপু। এবার আপনার হেয়ার কাট দেয়া হবে। কি? আরো কতক্ষণ কার্টুন সেজে বসে থাকবো? প্রথমবার পার্লারে এসেছেন তো তাই সময় বেশি লাগছে। বিউটিশিয়ান নির্দেশ দিচ্ছে আর কর্মী মেয়েরা সেভাবেই ক্রিম মাখাচ্ছে। তনিমা হাসছে আর উপভোগ করছে। সব কাজ শেষ হওয়ার পর তনিমা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতেই পারছে না। এটাকে? তনিমার বিস্ময়ে শেষ নেই। সে এত ফর্সা হয়ে গেছে, চুলগুলা সিল্কি আর সুন্দর, ত্বক অনেক মসৃণ। কিন্তু মেয়েটি বিল চাইল 10,000 টাকা। তনিমার চোখ উপরে উঠে গেল। 10,000? সে তো এত টাকা নিয়ে আসেনি। সিফাতকে কথাটা বলতেই ও বলল, রকেট নয় তো। বিকাশ নাম্বারটা পাঠিয়ে দাও, আমি টাকা সেন্ড করে দিচ্ছি। তনিমা খুশিতে নাচতে নাচতে বিল পরিশোধ করে দিল। সিফাত বলল, তোমার কিছু ছবি তুলে আমাকে পাঠাও। আর ওয়েট মেপে ডায়েট করার নিয়ম জেনে নাও। পারলে কিছু যোগা শিখিয়ে নিও। তনিমা সিফাতের কথা মতো কাজ করল। টাকা তো যাবে সিফাতের, অসুবিধার কিছু নেই। সিফাত আবারও কল দিয়ে বলল, তুমি মার্কেটে যাও। কেন? ভালো ব্র্যান্ডের কসমেটিক্স কিনে নাও কিছু। আপাতত ডাব সাবান, ডাব শ্যাম্পু, দামি নেইল পলিশ, লিপস্টিক আর কাজল কিনে নাও। আর কিছু কিনতে হবে না। বিয়েতে আমি নিজেই শপিং করব। তনিমা ফোন ব্যাগে রেখে মার্কেট ঘুরে ঘুরে জিনিসগুলা কিনল। মনে খুব ফুর্তি। সবসময় বউরাই স্বামীকে বলে আমার এটা ওটা লাগবে, পার্লার যেতে হবে। আর এখানে পুরাই উল্টা। সিফাতি বউকে রূপচর্চা করা শেখাচ্ছে। এর চেয়ে মজার ব্যাপার আর কি হতে পারে? তনিমার মা মেয়েকে দেখে অবাক হয়। তাকিয়ে রইলেন। তনিমা হেসে বলল, কি? দেখো, তুই তো নায়িকার মতো হয়ে গেছিস। চুলগুলা কত সিল্ক দেখেছ। আগে আমাকে কিছু ছবি তুলে দাও, তোমার জামাইকে পাঠাতে হবে। তনিমার ছবি দেখে সিফাতের চোখ উজ্জ্বল হয়ে উঠল। বাহ, মেয়েটা সুন্দর বটে। তনিমাকে বলল, যেভাবে শরীরের কেয়ার করতে বলবো সেভাবেই করবা। আর খাওয়া দাওয়া যেন ডায়েটের নিয়ম অনুযায়ী হয় বলে রাখলাম। আজ থেকেই যোগা শুরু করে দাও। আচ্ছা, আপনি যা বলবেন তাই তাই করব। আপাতত নিজের কেয়ার করো ভালোভাবে। বিয়ের পর তোমার মগজ ঝালাই দিব। তোমার ব্রেইন তো হাজারিবাগের ট্রেন। তনিমা রেগে গেলেও প্রকাশ করল না। মনে মনে বলল, আমার ব্রেইন হাজারিবাগের ট্রেন। বিয়ের পর বুঝাবো মিস্টার আরজে। বিয়ের আগের দিন তনিমা ওর ছোট ভাইকে ডেকে বলল, ভাই আমি তো কাল চলেই যাচ্ছি, আমার একটা আবদার রাখবি না? বল আপু, কিছু জিনিস জোগাড় করে দিবি।
কি জিনিস আপু? 10-12টা তেলাপোকা, একটা গুল, বিলাই চিমটি, পেট খারাপের ওষুধ, এক হালি কলা, কিছু ছাড় পোকা আর একটা সুপার গ্লু আঠা। কি করবি এগুলা দিয়ে আপু? অলিম্পিক গেমসে যাচ্ছি, চ্যাম্পিয়ন ট্রফি নিতে হবে। মানে? তুই বুঝবি না। যেভাবে পারিস কালকের মধ্যেই এগুলা প্যাকেট করে আমার লাগেজে ঢুকিয়ে দিবি। পারবি? খুব পারবো। অনেক ধুমধামের মধ্য দিয়ে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হলো। ভোরবেলা বরযাত্রী বউ নিয়ে রওনা দিল। ঢাকায় পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। সকলেই অনেক ক্লান্ত। দীর্ঘ পথ জার্নি করে এসে কারো আর ভালো লাগছে না, কিন্তু সিফাতের মনে আনন্দ। সব বন্ধু বান্ধবরা তনিমার রূপের প্রশংসা করেছে। সিফাতের বোনরা বলেছে, ভাইয়া তোর বউ এত সুন্দর কেন, আমাদের চেয়েও সুন্দরী। এটা কিন্তু ভালো হলো না। মেয়েরা কেউ কেউ গাল ফুলিয়েছে, কারণ তনিমা ওদের সকলের চেয়ে মায়াবী দেখতে। সিফাত অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন ভালোভাবে বউয়ের মুখ দেখতে পারবে। গাড়িতে পাশে বসেছিল, কিন্তু মুখটা ভালো করে দেখা হয়নি। সব রীতিনীতি পালন করার পর তনিমাকে বাসর ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরের সৌন্দর্য দেখে তনিমা অভিভূত। সবাই বেরিয়ে যাওয়ার পর তনিমা ব্যাগ থেকে কলা বের করে খাওয়া শুরু করলো। কলাগুলা খেয়ে দরজায় খোসাগুলো দরজায় ও বিছানার কাছে এমন ভাবে রাখলো যাতে পা রাখা মাত্রই ধবাস হওয়ার সম্ভাবনা 90%। অনেক অপেক্ষার পালা শেষ করে সিফাত খুশি মনে ঘরে ঢুকছিল। দরজায় পা দেয়া মাত্রই একেবারে চিতপ্রাণ। সিফাত ওরে বাবা গো বলে চেঁচিয়ে উঠল। তনিমা মনে মনে হেসে উঠলেও মুখে হাসতে পারল না। উঠে এসে সিফাতকে টেনে তুলল। সিফাত মুখ কাচুমাচু করে এদিক ওদিক তাকাচ্ছে। তনিমা বলল, আপনাদের বাড়ির লোকজনের এটা কেমন আক্কেল? দরজায় কলার খোসা ফেলে রেখেছে। সিফাত বলল, কাল টের পাওয়াবো এক একজনকে। আমার দরজায় কলার খোসা রাখার পরিণতি সবাই টের পাবে। তনিমা অবাক হয়ে বলল, কে করতে পারে এটা? নিশ্চয়ই আমার শয়তান কাজিনরা। তনিমা মুখে আফসোসের ন্যায় শব্দ করে বলল, আহারে, অল্পের জন্য কোমরটাই ভাঙল না। আপনার বোনরা অনেক বাজিত, সবকটা পদের হাড্ডি। খুব লেগেছে না? মলম দিবেন? সিফাত রেগে বলল, ইয়ার কি মারা হচ্ছে? যাও গিয়ে ঘুমাও। ঘুমাবো কেন? বাসর রাতে কেউ ঘুমায়? সিফাত তনিমার দিকে তাকালো। তনিমা বলল, এভাবে দাঁড়িয়ে দেখবেন না। আমি বিছানায় গিয়ে বসছি, আপনি এসে ঘুমটা তুলে আমাকে দেখবেন। আচ্ছা। সিফাতের রাগ কমে যাচ্ছে। সত্যিই মেয়েটা দেখতে মায়াবী। তনিমা বিছানায় গিয়ে বসল, তারপর লম্বা ঘুমটা টেনে দিল। সিফাত বিছানার দিকে এগোতেই আবারও কলার খোসায় পা পড়ে দ্বিতীয় চিতপ্রাণ। তনিমা দাঁত বের করে হাসছে, সিফাত চেঁচাচ্ছে। তনিমা মনে মনে বলল, কেমন লাগে এখন? কাহিনীটা এখানেই শুরু। সিফাত চেঁচাতে চেঁচাতে বলল, পড়ে গিয়ে মরে গেলাম গো বাবা। তনিমা ঘুমটা তুলে বলল, না না, মরবেন না প্লিজ। আপনি মরলে আমাকেও বেহুলার মতো ভেলায় ভাসিয়ে দেয়া হবে। সিফাত রাখবে না হাসবে বুঝতে পারল না। অনেক চেষ্টায় উঠে এসে বিছানায় বসল। কিছুক্ষণ ধরে চুপচাপ থাকার পর তনিমা বলল, আমি কতক্ষণ এভাবে বসে থাকবো? ঘুমটা খুলে আমাকে দেখুন। সিফাতের মেজাজ একটু ভালো হয়েছে। হেসে বলল, যদি না দেখি? না দেখলে এত ময়দা মাখালেন কেন? ময়দা দিতে দিতে সিউজি কাকুর দোকানের ময়দা গুলাই শেষ করে ফেলেছি প্রায়। হা হা হা, ভাই মজার কথা জানো তো? তনিমা হেসে উত্তর দিল, আমি আর পুতুল হয়ে থাকতে পারছি না। এবার আমার মুখ দেখে আমাকে উদ্ধার করুন। গয়নাগুলা খুলে রাখবো। সিফাত এবার আস্তে আস্তে ঘুমটা সরালো। যে মুখটা দেখতে পাচ্ছে তা যেন কোনো স্বর্গ থেকে নেমে আসা পড়ি। মেয়ে দেখতে গিয়ে সেই মেয়েটাকেই দেখেছে, এটা মনেই হচ্ছে না। সিফাত অবাক হয়ে বলল, কয়েকদিনেই নিজেকে বেশ চেঞ্জ করে ফেলেছো দেখছি। তনিমা মাথা নিচু করে আছে। সিফাত একটু এগিয়ে এসে বলল, কি মিষ্টি আমার বউটা। তনিমা লজ্জায় নীল হয়ে বলল, আপনার মতো বিখ্যাত মানুষের বউ হতে পেরেছি, এটা তো আমার জন্য সৌভাগ্য।
আমাকে এত আপনি আপনি বলবা না, তুমি করে বলবা আর সিফ বলে ডাকবা। আমি তোমাকে তনি বলে ডাকবো কেমন? আচ্ছা, কাল কিন্তু স্পেশাল দেখানো চাই। অনেক গেস্ট আসবেন, আমার কলিগ আর্টিস্ট আর কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেসরাও আসবেন। তনিমা অবাক হয়ে বলল, অভিনেতা অভিনেত্রী? হ্যাঁ, সিয়াম, অগ্নিলা, তৌসিফ, শাওন, গানওয়ালা আরো অনেকেই আসবেন। তনিমা বিস্ময়ের ঘরে বলল, খুব মজা হবে। এবার ঘুমাবো। সে কি, ঘুমাবেন মানে? বিড়াল মারবেন না? বউয়ের মুখে এমন কথা শুনে সিফাত একদম থ। কিছু না বলে শুধু মিষ্টি করে হাসল। বাসর রাত নিয়ে সিফাতের যত পরিকল্পনা ছিল তার চেয়েও কয়েক গুণ বেশি সুন্দর কাটল রাতটা। প্রথম রাতেই তনিমার প্রতি অনেক মায়া বেড়ে গেল সিফাতের। পরদিন সকালে ঘুম থেকে উঠেই তনিমা গোসল সেরে নামাজ পড়ে নিল। তারপর কোরআন তেলাওয়াত শুরু করলো। তনিমার মিষ্টি কণ্ঠ শুনে সিফাতের ঘুম ভেঙে গেল। অনেক সুরেলা কণ্ঠে খুব যত্ন করে কোরআন তেলাওয়াত করছে সে। বাংলা তর্জমা ও উচ্চারণ করছে খুব স্পষ্টভাবে। সিফাত মুগ্ধ হয়ে শুনছে। তনিমা কিছুক্ষণ তেলাওয়াত করার পর উঠে গিয়ে নিজের লাগেজের কাছে কি যেন করছে। সিফাত চোখ বুজে আছে। কিছুক্ষণ পর চোখ মেলে দেখলো তনিমা আয়নার সামনে বসে সাজগোজ করছে। সিফাত সেদিকে তাকিয়ে আছে। তনিমা হঠাৎ উঠে এসে সিফাতের দিকে ঝুঁকে পড়ে বলল, বিয়ের আমেজটা শেষ হয়ে যাক, তারপর তোমাকে বানাবো। সিফাত চমকে উঠল। তনিমা ততক্ষণাৎ আবার আয়নার সামনে এসে বসল। সিফাত মনে মনে ভাবছে, তনিমা তো ওখানে, তাহলে কি আমি স্বপ্ন দেখলাম? ও আমাকে বানাবে বলল যে। তনিমা কখনো এটা বলতেই পারে না। ও একদম সাদা সিধা একটা মেয়ে, সিফাতকে খুব ভয় পায়। তাহলে নিশ্চয়ই সিফাত স্বপ্ন দেখেছে। এটা ভেবে সিফাত হাসল, তারপর বলল, তনি। হ্যাঁ বলো। আজ থাইল্যান্ড থেকে একজন বিউটিশিয়ান আসবেন তোমাকে সাজাতে। সে কি, থাইল্যান্ড? পিনো ওয়ান্ডার। তুমি কার বউ জানো না? জানি, আমি আর যে সিফাতের বউ। আমি শুধু আর যে নই মহারানী, আমি ফিল্মেও কাজ করি। আমি একজন ডিরেক্টর। সেটাও জানি। আমি অনেক বড় মানুষের বউ। বাই দা ওয়ে, আজ বউভাত। অনেক সম্মানিত গেস্ট আসবেন। নিজে অ্যাটিটিউড নিয়ে চলবা। কথা বলার সময় ভেবে বলবা। ওকে। আচ্ছা। তনিমা মনে মনে বলল, তা তো অবশ্যই, কিন্তু তোমাকে কিভাবে না যাই সেটা দেখো। সিফাত বলল, চা নিয়ে আসো। আজ রুমেই চা খাবো। বলেই সিফাত ওয়াশরুমে চলে গেল। তনিমা ব্যাগ থেকে ম্যাজিক বল নামক দুইটা ছোট ছোট বল বের করলো। তারপর রান্নাঘরের দিকে ছুটল। শাহানা চৌধুরী চা বানিয়ে দিলেন। তনিমা বুদ্ধি করে শাশুড়িকে রান্নাঘরের বাইরে টেনে এনে বলল, মা, আমি কিন্তু আপনাদের বাড়ির নিয়ম কানুন কিছু জানি না। আমার খুব ভয় হচ্ছে। শাহানা অভয় দিয়ে বললেন, ভয়ের কিছু নাই মা। আমি তো তোমার মায়ের মতো। যখন যা মনে আসবে আমাকে জিজ্ঞেস করবা। আচ্ছা, যাই, এবার চা নিয়ে যাই। এরপর তনিমা রান্নাঘরে ঢুকে চায়ের কাপ দুটো নিয়ে নিজের রুমে আসলো। একটা চায়ের কাপে একটা বল ছেড়ে দিয়ে চাটা সিফাতের জন্য রাখলো। সিফাত চায়ে চুমুক দিয়ে বলল, তনি, তুমি চা বানাতে পারো? হ্যাঁ পারি। কেমন বানাও আমি জানি না, মময়ের কাছ থেকে শিখে নিবা। কথাটা বলার পর চায়ে আরেকবার চুমুক দিতেই বলটা মুখে চলে আসল। সিফাত কুলি করে বল শুদ্ধ চা ফেলে দিল। তারপর রেগে উঠে গিয়ে বলটা কুড়িয়ে নিল। তনিমার ততক্ষণে প্রায় চা খাওয়া শেষ। তনিমা চুপ করে নিজের কাপেও একটা বল ছেড়ে দিল। তারপরে গিয়ে এসে বলল, কি হয়েছে? চা দিয়ে কুলি করলা যে? সিফাত রেগে বলল, এই বল চায়ের কাপে কিভাবে আসল? তনিমা বলটা হাতে নিয়ে অবাক হয়ে বলল, ওমা, এটা তো ম্যাজিক বল। আপনারা কি ম্যাজিক চা খান? ম্যাজিক চা মানে? ম্যাজিক বল দিয়ে যে চা সেটাই হচ্ছে ম্যাজিক চা। আমার কাপেও একটা বল দেখলাম। কাপে বল আসল কি করে? সেটা তো জানি না। আমার কাপেও বল আছে। এই দেখুন, আমি তো ভেবেছিলাম এটা কোনো বিদেশি মশলা, আপনারা চায় দিয়ে খান।
কিন্তু হাতে নিয়ে দেখছি এটা ম্যাজিক বল। আপনারা ম্যাজিক চা খান? সিফাতের রাগ উঠল ভীষণ। ম্যাজিক চা মানে? সিফাত প্রচন্ড বেগে বাইরে এসে মম মম বলে ডাকতে লাগলো। শাহানা এসে বললেন, কি হয়েছে বাবা? মম এটা কি? শাহানা বলটা দেখে বললেন, কি এটা? বল মনে হচ্ছে। হ্যাঁ, এটার নাম ম্যাজিক বল। এটা কি করে চায় আসল? শাহানা অবাক হয়ে বললেন, চায় ছিল। আমি নিজের হাতে চা বানিয়েছি, নিজের হাতে ছাঁকুনি দিয়ে কাপে ঢেলেছি। সিফাত রেগে বলল, তাহলে চায় বল কেন? শুধু আমারটা নয়, তনিমার কাপেও বল পাওয়া গেছে। শাহানা অবাক হয়ে গেছে। বল কিভাবে চায় আসবে? সে অনেক সচেতন ভাবে রান্না করে। সিফাত বলল, তুমি কি চা ঢালার পর রান্নাঘরের বাইরে গিয়েছিলা? হ্যাঁ, তনিমার সাথে কথা বলছিলাম বাইরে এসে। সিফাত ভয়ানক রেগে বলল, বুঝেছি মোমো। এটা আমার শয়তান কাজিনদের কাজ। আমাদের চায়ে বল রেখে দিয়েছে। ওরা কেন রাখবে? ওই লেডি কুত্তারা কাল বলেছে আমার বউ ওদের চেয়ে সুন্দরী, এটা ভালো হলো না। এটা ওদের কাজ মোমো, আমি শিউর। লেডি কুত্তারা কাল আমার রুমেও কলার খোসা ফেলে রেখেছিল। দুবার চিতপটাং হয়েছি ওদের জন্য। শাহানা হেসে বললেন, রাগিস না বাবা, ওরা ছেলে মানুষ, দুষ্টুমি করবেই। সবাইকে নিষেধ করে দিব, ভাবিস না তুই। সিফাত রাগে গজাতে গজাতে নিজের রুমে আসলো। তনিমা অবুঝ মেয়েদের মতো চুপচাপ হা করে দেখছে, যেন সে কিছুই বুঝতে পারছে না। সিফাতকে আরেকটু খেপানোর জন্য বলল, তোমার কাজিনরা এমন কেন গো? কাল যদি তোমার কোমরটাই ভেঙে যেত তবে কি দশা হতো? ওরা বান্দরের হাড্ডি, রাবিশ গুলারে নিয়ে আর পারি না। ম্যাজিক চা খাওয়ায় আমাদের। তনি, তুমি কষ্ট পেও না প্লিজ। ওদের হয়ে আমি তোমায় সরি বলছি। কি যে বলো, আমি কষ্ট পাইনি। বলেই মুচকি মুচকি হাসলো আর মনে মনে বলল, শয়তানি করলাম আমি, আর মিস্টার আর যে আমার কাছেই সরি বলছে। এর মতো মজার ব্যাপার আর কি হতে পারে? ভেবো না আর যে সিফাত, সবাই জানবে রমণী অনেক গুণবতী। কিন্তু লুকিয়ে লুকিয়ে তোমাকে তেলাপোকা ডান্স করাবো আমি। তুমি ঘন্টু টের পাবা না। আজ সারাদিনে আরো কত দৌড়ানি অপেক্ষা করছে তোমার জন্য, সেটা ভাবতেও পারবা না। শুধু দেখো আর নাচো। সিফাতের মনে এমন একটা ধারণা জন্মেছে যে তনিমা মেয়েটা খুব সহজ সরল, কম বোঝে ছেলে মানুষ ধরনের একটি মেয়ে। এই বিশ্বাসের সুযোগটাই তনিমা খুব সূক্ষ্মতার সাথে কাজে লাগাচ্ছে। তনিমার কোনো অপরাধী সিফাতের নজরে আসবে না, কারণ সিফাত জানে তনিমা খুব ভদ্র একটি মেয়ে। আর মেয়েটি তাকে অনেক ভালোবাসে। সিফাতের সাথে বিয়ে না হলে সে আজীবন কুমারী থাকত। সিফাত তনিমাকে একটা লাগেজ দেখিয়ে দিয়ে বলল, এখান থেকে কিছু জিনিস বের করতে হবে, খুলে দেখো তো কি কি আছে। তনিমা অনেক চেষ্টা করেও লাগেজ খুলতে পারল না। এরকম লাগেজ সে কখনো দেখেনি, কিভাবে খুলতে হয় তাও জানে না। কথাটা সিফাতকে বলতেই সিফাত রেগে বলল, সাধে কি বলছি, তোমার ব্রেইন হচ্ছে হাজারিবাগের ট্রেন। সামান্য একটা লাগেজ খুলতে পারো না, শুধু কি খেতে পারো? তনিমা মুখ কালো করে বলল, আমি কখনো এমন লাগেজ দেখিনি। তা দেখবা কেন? থাকো তো গ্রামে, ওই ভিলেজে থেকে কি বা জানবা? নলেজের কোঠায় ঘোড়ায় ডিম পেরেছে রেখেছে। তনিমা কিছু বলল না। সিফাত নিজে লাগেজ খুলে একটা প্যাকেট বের করলো। তনিমা চুপচাপ তাকিয়ে আছে। সিফাত প্যাকেট খুলে একটা জিন্স প্যান্ট বের করে তনিমার হাতে দিল। তারপর একটা আকাশি রঙের টি শার্ট তনিমার হাতে দিয়ে বলল, এগুলা বাথরুমে রেখে আসো, আমি গোসল করতে যাব। তনিমা মন খারাপ করে সেগুলা নিয়ে বাথরুমের দিকে যাচ্ছিল। সিফাত রেগে বলল, এই গাধি মেয়ে, বলছি না গোসলে যাব, তোয়ালেকে নিয়ে যাবে। বুঝেছি, তোমাকে শিক্ষা দিতে হবে, ব্রেইন ওয়াশ করতে হবে তোমার। তনিমার খুব রাগ হচ্ছে। এভাবে অপমান করবে কেন? ভুল হলে সেটা শিখিয়ে দিলেই পারে, অযথা বকাঝকা করে। বাথরুমে গিয়ে তনিমার মাথায় শয়তানি বুদ্ধি আসল। আজ আবার তোমাকে আছাড় খাওয়াবো। আমাকে এত অপমান, বদলা না নিলে আমার ভাত হজম হবে না।
ভাবামাত্রই তনিমা বাথরুমের মেঝেতে সাবান ঘষে ঘষে মেঝে পিচ্ছিল করে দিল। এবার আর সিফাত বুঝবে মজা। তনিমা রুমে আসতেই সিফাত বলল, এখানে কিছু জামাকাপড় আছে, আলমারিতে গুছিয়ে রাখো, আমি গোসল করে আসি। আচ্ছা। সিফাত বাথরুমে যাচ্ছে। তনিমা মনে মনে ব্যাকুল হয়ে উঠল, কখন ওর পড়ে যাওয়ার চিৎকার শুনতে পাবে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। সিফাত দরজা বন্ধ করে এক পা দিতেই ধবাস করে আছাড় খেয়ে পড়ে গেল। তনিমা হেসেই গড়াগড়ি দিতে লাগলো, বুঝুক মজা আর যে সিফাত আমাকে গাদি বলেছে না, কেমন লাগে। সিফাত উঠে গায়ে সাবান মাখতে মাখতে চেঁচিয়ে বলতে লাগলো, বাসার কোনো গেস্ট যেন আমার বাথরুমে না আসে। কে কে যে গোসল করে যায় জানি না, মেঝেটা পিচ্ছিল হয়ে আছে, অল্পের জন্য কোমরটাই ভাঙল না। তনিমা মুখ লুকিয়ে হাসছে, কেমন লাগে আছাড় খেতে। সিফাত গোসল থেকে বেরিয়ে এসে বলল, এই মেয়ে মাথায় কি বুদ্ধি শুদ্ধি নেয় নাকি। তনিমা অবাক হয়ে তাকালো। সিফাত বলল, শার্ট প্যান্ট দিয়ে এসেছো আর ছোট প্যান্টকে দিয়ে আসবে। তোমার নানি। তনিমা লজ্জা পেয়ে হেসে বলল, মনে ছিল না। খুব কি মনে থাকে শুনি। সিফাত চৌধুরীর বউ কিন্তু যেমন তেমন হওয়া চলবে না, সংসার সুখের হয় রমণীর গুণে, বুঝলে। তনিমা মাথা নেড়ে বলল, হ্যাঁ বুঝেছি। শুধু মেয়ে নয়, রমণী হওয়ার চেষ্টা করো। আচ্ছা, বি স্মার্ট। কথাটা বলেই সিফাত দরজা অবধি গেল। তারপর ফিরে এসে তনিমার হাত ধরে বলল, চলো একসাথে ব্রেকফাস্ট করব। তনিমা মনে মনে ভাবছে, এই ছেলেটা যতই রাগী আর মুড নিয়ে চলুক, খুব সুন্দর একটা মন আছে, বউয়ের ব্যাপারে খুব সচেতন, একে কি কষ্ট দেয়া ঠিক হবে। তনিমার ভাবনা শেষ না হতেই সিফাত বলল, চুলগুলো বাঁধতে জানো না, কায়েমে নিয়ে হয়েছে মুশকিল। আজ যে বিউটিশিয়ান আসবে তাকে থেকে যেতে বলবা, কাল কিছু টিপস নিবা তার কাছে, আর কিছু হেয়ার স্টাইল শিখে নিবা। তনিমা বলল, এত কিছু জানেন কিভাবে আপনি, তাহলে কি তোমার মতো অঘারাম হব। তনিমার আবারও রাগ হচ্ছে, না, একে মজা দেখাতে না পারলে শান্তি নেই, জ্বালাতেই হবে। খাওয়ার পর অনেকক্ষণ সিফাতকে দেখা গেল না। দুপুরেই বিউটিশিয়ান চলে এসেছে। সে তনিমাকে সাজাতে ব্যস্ত। তনিমার সাজগোজ শেষ হওয়ার পরও সিফাতের সামনে এসে দাঁড়াল। সিফাত অবাক হয়ে বলল, এই না হলে সিফাতের বউ। বাহ, দারুণ লাগছে, আমি পুরাই ফিদা। তনিমা হেসে বলল, আপনি তৈরি হয়ে নিন, গেস্টরা চলে আসছেন তো। তনিমার কথা শুনে সিফাত ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে ঢুকল। সিফাত যে পোশাকটা পরবে সেই পোশাকে খুব সুন্দরভাবে তনিমা বেলাই চিমটি লাগিয়ে দিল। আজ সকলের সামনে আর যে সিফাত ডিজে ডান্স দেখাবে। হা হা হা। সিফাত এসে কিছুক্ষণ সাজগোজ করলো, তারপর পোশাকটা পরে বাইরে আসলো। সকলেই তনিমাকে ঘিরে কথা বলছে। মেয়েটিকে সবারই পছন্দ হয়েছে। সিফাতকে দেখে তনিমা লাজুক হাসি দিল। সিফাত ও হাসির জবাবে হাসি দিল ঠিকই, কিন্তু তখনই শুরু হয়ে গেছে তার চুলকানি। সিফাত কখনো পিঠে চুলকাচ্ছে তো কখনো বুকে, কখনো হাতে চুলকাচ্ছে, আবার কখনো পেটে। একবার বাম কাঁধ হয়ে চুলকাচ্ছে, একবার ডান কাঁধ হয়ে চুলকাচ্ছে। সারা শরীরে চুলকানি আর জ্বালা শুরু হয়ে গেছে। সিফাত এদিক ওদিক দুলে দুলে কাঁধ হয়ে গা চুলকাচ্ছে। তনিমার হাসি আর দেখে কে, তবে কেউ ওর হাসি দেখে অবাক হল না, কারণ উপস্থিত সকলেই তখন অট্ট হাসিতে ফেটে পড়েছে। সিফাত লাফালাফি করছে আর শরীর চুলকাচ্ছে। বাড়ি শুদ্ধ হাসির শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। তনিমা ভাবল, অনেক মজা হয়েছে, এবার ওকে বাজাই, নয়তো বেচারার বেশি কষ্ট হবে। তনিমা ছুটে এসে বলল, সিফ কি হয়েছে তোমার, এমন করছো কেন। তনিক খুব গা চুলকাচ্ছে, চুলকে দিব, প্লিজ কিছু করো, মরে যাচ্ছি। তনিমা সিফাতকে টেনে নিয়ে বাথরুমে গেল। তারপর বলল, এবার শাওয়ার নাও, গা ঘষে ঘষে গোসল করো, তারপর চুলকানি থামলে বাইরে এসে আরেকটা পাঞ্জাবি পরে নিও। কিন্তু কেন চুলকাচ্ছে সেটা পরে গবেষণা করিও, আগে চুলকানি থামাও।
সিফাত বাথরুমের দরজা লাগিয়ে দিল। তনিমা হেসেই কুটি কুটি পালালো। জনপ্রিয় তারকা সিয়াম, অগ্নিলাভ, তৌসিফ আরো অনেকেই এসেছেন বৌভাতে। তনিমা সকলকে দেখে অবাক হয়ে যাচ্ছে। তার বরের যে এত তারকার সাথে পরিচিতি এটা ওর জানা ছিল না। সিয়াম তনিমার কাছে এগিয়ে এসে শুভেচ্ছা জানালো। তনিমাও হেসে অভ্যর্থনা জানালো সবাইকে। সিয়াম বললেন, কেমন আছেন ভাবি? তনিমা হেসে জবাব দিল, খুব ভালো। আপনি? ফাইন। আপনি একা কেন ভাবি? সিফাত কোথায়? সিফাত ডান্স করে ক্লান্ত হয়ে পড়েছে, তাই ফ্রেশ হতে গিয়েছে। নিজের বিয়েতে নিজেই নাচো পারেও বটে সিফাতটা। তনিমা হেসে হেসে সকলের সাথে কথা বলল। সিফাতের মেয়ে বন্ধু তোয়ার সাথে কথা বলতে গিয়ে তনিমার রক্ত তরঙ্গ শুরু হয়ে গেছে। মেয়েটির সাথে কথায় পারা যাচ্ছে না। প্রতি মুহূর্ত ভয়ানক কিছু প্রশ্ন করে বসছে, যার জবাব দিতে গেলে যে কোনো মেয়ে বিপাকে পড়বে। তার উপর মেয়েটির সাথে কথার পিঠে কথা বলাও আরাম পাওয়া যাচ্ছে না। ভাই অদ্ভুত সব কথা বলে তনিমাকে বিভ্রান্ত করার চেষ্টা, কিন্তু তনিমাও কম যায় না। নিজের মেধা খাটিয়ে খুব সচেতন ভাবে সব প্রশ্নের তাজা উত্তর দিয়ে দিল। তোয়া ভ্রু উপরে তুলে তাকাচ্ছে। তনিমা বুঝতে পারল মেয়েটি অবাক হয়ে গেছে। তোয়া অন্যদিকে চলে যাওয়ার পর তনিমা যেন হাফ ছেড়ে বাঁচল। আর মনে মনে ভাবলো, এখন থেকে সব সময় প্রস্তুত থাকতে হবে। শহরের মেয়েরা এমনিতেই অনেক স্মার্ট, আর যারা বিভিন্ন মিডিয়ার সাথে জড়িত তাদের তো কথাই নেই, ওভার স্মার্ট। যেভাবেই হোক সিফাতের সম্মানটা রক্ষা করতে হবে, নয়তো বন্ধুদের কাছে ছেলেটা ছোট হয়ে যাবে। উচ্চবিত্ত মানুষদের সবকিছুই আলাদা। অনেক নতুন নতুন ব্যবহার দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে তনিমা। যদিও সিফাত বলেছে অ্যাটিটিউড নিয়ে থাকবা, কিন্তু তবুও তনিমা নার্ভাস হয়ে পড়ছে। বড় শ্রেণীর মানুষদের ব্যাপারটাই অন্যরকম। নিজেকে অনেক তুচ্ছ মনে হচ্ছে। সিফাতের ডাকে চমকে উঠল তনিমা। সিফাত বলল, কি হয়েছে আমার বউটির? তনিমা হাসার চেষ্টা করে বলল, কিছু না। অনেক গেস্ট এসেছেন, পরিচয় করিয়ে দিই চলো। তনিমা নার্ভাস হয়ে যাচ্ছে। সিফাত ওর হাত ধরে টেনে নিয়ে এসে কয়েকজন অতিথি সামনে দাঁড় করালো। তনিমা অনেক চেষ্টা করলো নিজেকে ভালোভাবে উপস্থাপন করার। সবসময়ই মুখে হাসি রেখে কথা বলতে লাগলো। সিফাত দুজন লোককে দেখিয়ে দিয়ে বলল, এনারা হচ্ছেন শাওন গানওয়ালা ভাই আর তুষার ভাই। দুজনেই সিঙ্গার আর মিউজিক ডিরেক্টর। তনিমা প্রসন্ন মুখে বলল, কেমন আছেন আপনারা? জি ভাবি, ভালো। আপনাদের নতুন জীবন কিভাবে শুরু হলো? সিফাত বলল, কলার খোসায় পা পিছলে ভাই। অতিথিরা অবাক হয়ে বললেন, মানে? কলার খোসায় পা পিছলে পড়ে গেছি। বাসর ঘরে ঢুকে একবার, বিছানায় যাওয়ার সময় একবার। সকলে হেসে উঠলেন। তুষার হাসান বললেন, আজীবন তাহলে তোমাকে সংগ্রাম করে সংসার করতে হবে ভাই। হা হা হা। তনিমা অনেক চেষ্টা করেও সহজ হতে পারছে না। এমন বড় বড় মানুষদের সামনে নিজেকে নিতান্তই ছোট মনে হচ্ছে। কিন্তু তনিমাকে অবাক করে দিয়ে সিফাত তনিমার নামে নানান প্রশংসা করতে লাগলো। উপস্থিত সকলে মুগ্ধ হয়ে শুনছেন আর অবাক চোখে তনিমার দিকে তাকাচ্ছেন। তনিমা অনেক ভালো, ভদ্র, লক্ষ্মী। সকালে ওর কোরআন তেলাওয়াত শুনে সিফাতের ঘুম ভেঙেছে। এমন বউ পেয়ে সিফাত নিজেকে ধন্য মনে করছে। এ ধরনের অনেক প্রশংসা সূচক বাক্য। তনিমা লজ্জায় লাল হয়ে উঠছে। সিফাত এত প্রশংসা করছে কেন? অনেকেই তনিমার প্রশংসা করে বলল, এমন মেয়ে আজকাল পাওয়াই যায় না, যেমন রূপ তেমনই গুণ। তনিমা লজ্জায় মাথা নিচু করে হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে। তারপর এভাবে তার সম্মান বাড়িয়ে দিয়ে সকলের নিকট আকর্ষণীয় করে তুলবে এটা সে ভাবেনি। সিফাতের যত বন্ধু এসেছে সবাই তনিমার সৌন্দর্যের প্রশংসা করল। সিফাতের এক বন্ধু সিফাতকে বলল, দোস্ত আমি বিয়ে করলে গ্রামেই করব। সিফাত হেসে একটু ভাব নিল। একজন লোক এসে তনিমাকে বলল, ভাবি সিফাতের পিছনে আমরা আছি, আমাদের একটু সময় দিবেন। শুধু সিফাতকে নিয়ে পড়ে থাকবেন না। মিডিয়ার লোকদের বিশ্বাস নাই, তারা ড্রেস চেঞ্জের মতো বউ চেঞ্জ করে। হা হা হা।
তনিমা হেসে বলল, সিফাত যদি করে আমার আপত্তি নেই। ছেলে মানুষ 10-12টা বিয়ে করতেই পারে, তাই নাকি ভাবি? আমি কিন্তু ফাজলামি করলাম। তাই বলে সিফাতকে আবার ভুল বুঝবেন না, ও বড় ভালো ছেলে। তনিমা মনে মনে বলল, সেটা আমি জানি। সিফাত সত্যিই অনেক ভালো মানুষ। সিফাত লোকটিকে বলল, আমার বউয়ের মতো মেয়ে এলাকায় একটা খুঁজে পাবা না। সে আমাকে অনেক ভালোবাসে, আমি বিয়ে না করলেও সারা জীবন কুমারী থাকবো। এমন বউ রেখে কি সিফাত অন্য কারো কাছে যেতে পারে? তনিমা আবারও লজ্জা পেল। মনে মনে ভাবল, সিফাত আমায় অনেক বিশ্বাস করে, আর এই কয়েকদিনে অনেক ভালো বেঁচে ফেলেছে। বিয়ে ঠিক হওয়ার পর থেকে অনেক খেয়াল রেখেছে আমার। ওকে না জানাটা আমার উচিত হয়নি। ও আমাকে গায়া বলে দোষের তো কিছু করেনি। ওর পরিচিত মেয়েরা কেউ তারকা, কেউ মডেল, বান্ধবীরা অনেক সুন্দরী। কাজেই আমার মতো গ্রামের মেয়েকে ওর পছন্দ না হওয়াটাই স্বাভাবিক। তারপর ও আমাকে এত ভালোবাসে, সেটা আমার সৌভাগ্য। আর কখনো ওকে জ্বালাবো না, মনে মনে প্রতিজ্ঞা করছিল তনিমা। সিফাত বলল, তনি কিছু ভাবছো না? তোমার চুলকানি থেমেছে? ঘুম সেই কখন থেমেছে? এমন মনমরা হয়ে থেকো না, এনজয় করো। সকল অতিথি চলে গেলেন। রাত্রিবেলা ঘরে ঢুকেই সিফাত তনিমার সামনে এসে বলল, থ্যাংক ইউ টু দি পাওয়ার 10। কেন? আজ আমার সম্মান বাড়িয়ে দিয়েছ, সিফাতের জায়গা ধরে রেখেছ। আমি আবার কি করলাম? যা বলার সব তো তুমিই বলেছ। হ্যাঁ, শুধু তোমার প্রশংসা করেছি, কিন্তু সবাই তোমাকে দেখে খুশি, সবাই প্রশংসায় পঞ্চমুখ। আমি খুব নার্ভাস ছিলাম, সেটা বুঝতে পেরেই তো আমি তোমার এত প্রাইজ করলাম, যাতে তোমাকে কম কথা বলতে হয়। আমি মনে করি প্রতিটা স্বামীরই নিজের স্ত্রীর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, আর প্রশংসা করাটা কর্তব্য। কেননা একজন স্বামীই পারে স্ত্রীকে সবার চোখে গুরুত্বপূর্ণ করে তুলতে, আবার একজন স্বামীই পারে স্ত্রীকে সবার কাছে ছোট করতে। কথাটা শুনেই তনিমার মন খারাপ হয়ে গেল। সিফাত চাইছে নিজের স্ত্রীর সম্মান বৃদ্ধি করতে, আর তনিমা আজকে বিলাই চিমটি লাগিয়ে সিফাতকে নাচিয়ে সবার সামনে হাসির পাত্র করে তুলেছে। সিফাত ছোট হয়েছে সবার কাছে, নিজের কাজের জন্য নিজেরই খারাপ লাগছে। সিফাত বলল, কি হয়েছে? কিছু না। মুড অফ কেন? সিফ, তুমি দোয়া করো যেন সবসময় তনিমা তোমার সম্মান বৃদ্ধিতেই পাশে থাকতে পারে, কখনো যেন আঘাত না দেয়। আমাকে আঘাত করার ইচ্ছা আছে নাকি? না। তবে তোমার একটা কথা আমি মেনে চলতে চাই, তার জন্য তোমার সাহায্য লাগবে। কি কথা? সংসার সুখের হয় রমণীর গুণে। সত্যিই তাই। যদি একজন ভালো স্বামী পাশে থাকেন, তাহলে রমণী সংসারকে স্বর্গ বানাতে পারেন। আমি রমণী হয়ে উঠতে চাই সিফাত। সিফাত হেসে বলল, ওকে মহারানী, আমি সব সময় তোমার পাশে আছি। তনিমার চোখে পানি এসে গেছে। সিফাত বলল, আমি কেন তোমাকে বিয়ে করেছি জানো? কেন? তুমি ভেবেছ তুমি সারা জীবন কুমারী থাকবা, সেই কথায় গলে গিয়ে আমি তোমাকে বিয়ে করেছি? কখনোই না। আমি ভেবেছি তুমি আমার বউ হলে আমি তোমার কাছে অনেক কিছুই শিখতে পারবো। তুমি হবা গুরু, আমি হব শিষ্য, সেজন্যই বিয়ে করা। তনিমা অবাক হয়ে বলল, আমি আবার কি শেখাবো? অনেক কিছুই, যা আমি জানি না। শহরের উচ্চবিত্ত ফ্যামিলির মেয়েদের বিয়ে করলে আমি কিছুই শিখতে পারতাম না, যা তোমার কাছে শিখব। তনিমা বিস্ময়ের ঘোরে বলল, কি শিখবা? কি জানো না? গোসলের ফরজ কয়টি আর কি কি সেটাই জানি না। কিচ্ছু জানি না। তনিমা হেসে বলল, সেজন্য বুঝি বিয়ে করতে হয়? আরো কারণ ছিল। আব্বু মমও তোমায় পছন্দ করে, আর তুমিও আমাকে ভালোবাসো। তোমাকে বিয়ে করলাম, এখন তুমি ভালোবেসে আমায় সব শেখাবা। কি হবা তো আমার গুরু? তনিমা বিস্ময়ে তাকিয়ে আছে, চোখের পলক পড়ছে না। একজন মিডিয়ার ছেলে হয়েও সিফাত অন্যরকম মানুষ। এমন মানসিকতা কয়জনের থাকে? কেউ তো স্ত্রীকে দামই দিতে চায় না। সিফাত উঠে লাগেজের কাছে গিয়ে কিছু একটা বের করলো। তনিমা অবাক হয়ে তাকিয়ে আছে।
তনিমা বিস্ময়ে তাকিয়ে আছে। সিফাত লাগেজ খুলে একটা ছোট প্যাকেট বের করলো। তনিমা একবার প্যাকেটটার দিকে তাকাচ্ছে, আরেকবার সিফাতের দিকে তাকাচ্ছে। কৌতূহল মেটাতে বলেই ফেললো, সিফ কি আছে এটাতে? পায়েল। পায়েল। সিফাত বলল, হ্যাঁ, তোমায় দেব বলে কিনেছি। তারপর মেঝেতে বসে তনিমার পায়ে পরিয়ে দিল। তনিমা মুগ্ধ চোখে চেয়ে আছে। সিফাত বলল, খুব সুন্দর লাগছে তনি। তনিমা হেসে বলল, থ্যাঙ্কস। সিফাত উঠে দাঁড়িয়ে মিষ্টি করে হেসে বলল, এই লাগেজে আরো অনেক কিছুই আছে, সবই তোমার জন্য। কি কি আছে? 3টা শাড়ি আছে, আকাশি, নীল আর হালকা গোলাপি। তনিমা অবাক হয়ে বলল, সত্যি? মেয়েরা এই রংগুলা খুব পছন্দ করে। আমি দেখবো, দেখাও না শাড়িগুলা। সিফাত উঠে গিয়ে শাড়ি 3টা বের করে দেখালো। তারপর বলল, কেমন লাগছে? তনিমা মুগ্ধ। 3টাই খুব সুন্দর আর দামি। তনিমা বলল, এগুলাকে পছন্দ করেছে আমি নিজেই। এখানে যা কিছু আছে সব আমি নিজে গিয়ে কিনেছি। ভালো লেগেছে? হ্যাঁ, খুব। তোমার পছন্দ অনেক প্রশংসনীয়। আরো কিছু জিনিস আছে, এইগুলা আমি নিজে গিয়ে কিনেছি, কেউ জানে না। পারফিউম আছে, ব্রেসলেট, ঘড়ি, জুতা, নেইল পলিশ, লিপস্টিক, হেয়ার ব্যান্ড, সানস্ক্রিন, আরো অনেক কিছু। তনিমা অবাক হয়ে বলল, এত কিছু কেনার কি দরকার ছিল? বিয়ের জন্য তো অনেক শপিং করা হয়েছে। বিয়ের জন্য কেনাকাটা করতে গিয়েছিল আম্মু আর বোনরা। আমি নিজে ভালো ব্র্যান্ড আর দামি জিনিস কিনে এনেছি। আমার একমাত্র বউয়ের জন্য কিনবো না তো কার জন্য কিনবো? তাই বলে এত কিছু? হুম, আমার বউয়ের কোনো কিছুর অভাব আমি রাখবো না। আমার তো এত কিছু লাগবে না, সে আমি জানি, তবুও নিয়েছি। তুমি শুধু আমাকে সামনে রাখবা আর প্রচুর ভালোবাসবা। তনিমা সিফাতের হাত ধরে বলল, হ্যাঁ, বাসবো, খুব ভালোবাসবো। সিফাত জোর করে তনিমার চুলে বেনি করে দেয়া শুরু করলো। তনিমা চুপ করে বসে আছে। সিফাত অনেক যত্নে মাথায় তেল মালিশ করে দিয়ে চিরুনি করে বেনি করে দিচ্ছে। তনিমা হাসছে আর বলছে, বেনি করা শিখেছো কার কাছে? আম্মুর কাছে। ফ্রেঞ্চ বেনিটা পারি শুধু, আম্মু আর শেখায়নি। ভালোই তো পটু মেয়েদের সৌন্দর্যের ব্যাপারে। সৌন্দর্যের ব্যাপারে আমি খুব সিরিয়াস। সব জিনিসেরই সুন্দর সবার প্রিয়। তনিমা ধীরে ধীরে সিফাতের প্রতি দুর্বল হয়ে পড়ছে। ছেলেটা এত ভালো কেন? বেনি করা শেষে সিফাত বলল, এবার আমার পারিশ্রমিক দিন ম্যাডাম। কিসের? বারে এত যত্নে তেল দিয়ে মাথা মালিশ করে দিলাম, সুন্দর করে বেনি করে দিলাম, পারিশ্রমিক দিবেন না? তনিমা হেসে বলল, কত লাগবে? বহু পয়সা নিব না। তাহলে? তাহলেটা কানে কানে বলবো। বলো। সিফাত তনিমার কানে কানে কিছু একটা বলল। তনিমা লজ্জায় নীল হয়ে বলল, আচ্ছা। হুম, এবার আমার মাথায় তেল দিয়ে মালিশ করে দাও। জানো, রাত্রে যদি মাথায় তেল মালিশ করে ঘুমাও তাহলে খুব ভালো ঘুম হয়, আর মস্তিষ্কে রক্ত চলাচল বৃদ্ধি পায়। মাথায় তেল দিতে হলে রাত্রিবেলা দিবা। তনিমা হেসে বলল, আচ্ছা। কি তেল দিবা তুমি? নবরত্ন তেল। তারপর নাকে তেল দিয়ে ঘুমাবো। 3 রাত থেকে ঘুমায় না। তনিমা সিফাতের মাথায় হাত বুলিয়ে বলল, তোমার চুল খুব সুন্দর গো। দেখতে হবে তো। আর যে সিফাত বলে কথা, তুমি কখনো চুলে তেল দাও বলে তো মনে হয় না। যেদিন খুব মাথা ব্যথা হয় সেদিন মোমো দিয়ে দেয়, তারপর আমি ঘুমাই। যেন আমার সব শিক্ষা মায়ের কাছে পাওয়া। আর আমি মেয়েদের খুব রেসপেক্ট করি। তুমি মহান আর যে সিফাত। আমার যখন খুব রাগ উঠবে আমার মাথায় নবরত্ন দিয়ে দিবা। তোমার হাতেও রত্ন আছে, 10 রত্নের ছোঁয়ায় রাগ ভ্যানিশ হয়ে যাবে। তাই বুঝি? হ্যাঁ, আর আমি রেগে গেলে চুপ করে থাকবা। স্ত্রীদের কাজ হচ্ছে স্বামী রেগে গেলে শান্ত থাকা। কিন্তু আজকালকার ছেলেমেয়েরা যা, স্বামী একটা গালি দিলে স্ত্রী 10টা গালি দেয়। এভাবে কি কখনো সুখী হওয়া যায়? আরে স্ত্রীরা হচ্ছে মা জাতি।
মায়েদের আঁচলে সবসময় শান্তি থাকে। স্বামীকে ভালো সময় বোঝালেই পারে, তা নয় ঝগড়া শুরু হলে কেউ আর থামতে চায় না। তনিমা বলল, আমাদের কখনো ঝগড়া হলে কি করব? সিফাত হেসে বলল, আমাদের কখনো ঝগড়া হবে না। আর যদি কখনো ঝগড়া লেগেও যায়, তুমি নীরবতা পালন করবা। আমি রেগে গেলে তুমি চুপ করে থাকবা, আর তুমি রেগে গেলে আমি চুপ করে থাকবো। ব্যাস, আর ঝগড়া হবে না। কিন্তু যদি তুমি কখনো আমাকে ভুল বুঝো। সিফাত বলল, যদি ভুল বুঝে তোমাকে গালি দিই, তুমি চুপ করে শুনবা। কিছুক্ষণ হয়তো গালি দিব, তুমি কষ্ট হলেও সহ্য করবা। কয়েক মিনিট পরেই আমার রাগ কমে যাবে, তখন ধীরে ধীরে আমাকে বুঝিয়ে বলবা যে, সিফ, তুমি অযথায় আমাকে ভুল বুঝেছো। এই কাজটা আমি করিনি। আর যদি আমার গালি শুনে তুমিও শুরু করে দাও, তাহলে তো গৃহযুদ্ধ বাঁধবেই। তনিমা হেসে বলল, তুমি বলবা কুত্তার বাচ্চা, আর আমি বলবো শুয়োরের বাচ্চা। তারপর তুমুল ঝগড়া বাঁধবে। হা হা হা। হাসছো তুমি। স্বামীকে কন্ট্রোল করার অন্যতম উপায় হচ্ছে শান্ত থাকা, সহ্য করা, আর স্যাক্রিফাইস করা। রেগে গিয়ে পাল্টা গালি দিবা তো অশান্তি হবে, ঝগড়া হবে, কথা বলা বন্ধ হবে, এমনকি ডিভোর্সও হতে পারে। তনিমা অবাক হয়ে বলল, তুমি সত্যিই খুব ভালো মানুষ সিফাত। আমি সৌভাগ্যবতী যে তোমার মতো স্বামী পেয়েছি। তুমি যদি এসব না বলতে, তাহলে আমি প্রতিদিনই তোমাকে জব্দ করতাম। জব্দ করতে? কিভাবে? রুমে কলার খোসা ফেলে ম্যাজিক চা খাইয়ে। সিফাত চোখ বড় বড় করে বলল, তুমি করেছো এইসব? তনিমা মাথা নিচু করে বলল, হ্যাঁ। কি? অবিশ্বাস্য। সরি। কুতু মেরে সরি বলা। হুম। সিফ, আমি সরি। আর কখনো এমন দুষ্টুমি করব না। তুমি তো অনেক বান্দর টাইপের মেয়ে। তনিমা দাঁত বের করে হাসলো। সিফাত বলল, আমার পাঞ্জাবিতে আজ তুমি কিছু লাগিয়ে দিয়েছিলে নাকি? ওইটার নাম বিলাই চিমটি। জামায় লাগিয়ে দিলে গা চুলকায় আর জ্বালা করে। কি? হায় রে কপাল। বউকে আমি কলিজার টুকরা মনে করি, আর বউ আমার ডাইনি বুড়ি। সিফাত, সরি তো। সরি সিফ। সিফাত হেসে বলল, ওকে। তবে ওরকম আর করবা না। ভালো বউ হওয়ার চেষ্টা করবা। বউয়ের গুণেই সংসার সুখের হয়। মনে থাকে যেন। তনিমা মাথা নেড়ে বলল, থাকবে। হইছে। এবার চুল চিরুনি করে দাও। দিচ্ছি। তোমার চুলগুলা কেমন হয়ে গেল? সকালে উঠেই শ্যাম্পু করব। তুমি আমার মিস্টার পারফেক্ট। সিফাত বলল, কাল তোমাকে নিয়ে চাইনিজ খেতে যাব। কি? আমি না কখনো চাইনিজ খাইনি। কিভাবে খেতে হয় জানি না। কিভাবে ধরে কেটে খেতে হয় নাকি? হা হা হা। আমি শিখিয়ে দিব। রেস্টুরেন্টে শিখিয়ে দিবা। লোকজন দেখবে না। না। এতে লজ্জার কিছু নাই। কেউ তোমার দিকে তাকিয়ে থাকবে না। শিখিয়ে দিব। নয়তো পরে কখনো আমার ফ্রেন্ডদের সামনে খেতে বসলে হা করে বসে থাকবা। তখন কেমন হবে? তনিমা সিফাতকে জড়িয়ে ধরে বলল, তুমি এত ভালো কেন? সব মেয়ের এমন বর জোটে না। আমি খুব ভাগ্যবতী। দুজন সুখী মানুষ পাশাপাশি হাঁটছে। মাঝে মাঝে একে অপরের দিকে তাকাচ্ছে। আর প্রশান্তির হাসি দিচ্ছে। ল্যাম্পপোস্টের আলোয় চেনা শহরটাকেও অচেনা লাগছে। দুজনে ব্রিজের উপর এসে দাঁড়ালো। সিফাত তনিমাকে বলল, ভালোবাসা কি জানো? তনিমা কি বলবে ভেবে পাচ্ছে না। সত্যিই তো ভালোবাসা কি তা সে জানে না। অবাক হয়ে সিফাতের দিকে তাকিয়ে রইল। সিফাত বলল, আমার কাছে ভালোবাসা মানে স্বর্গ। স্বর্গ? ভালোবাসায় স্বর্গ আছে তনিমা। তনিমা বলল, সেটা আমিও মানি। কিন্তু অবশ্যই সত্যিকার ভালোবাসা হতে হবে। আজকাল কি আর সেই ভালোবাসা আছে? সিফাত হেসে বলল, সব ভালোবাসাতেই এখন স্বার্থ থাকে তনি। নিজের স্বার্থ উদ্ধার করার জন্য আজকালকার ভালোবাসাবাসী। শুধুমাত্র মায়ের ভালোবাসাতেই কোনো স্বার্থ থাকে না। স্বামী স্ত্রীর ভালোবাসাও তো পবিত্র সেফ। এতেও স্বর্গ নিয়ে আসা সম্ভব। এখন স্বামী স্ত্রীর ভালোবাসাতেও অবিশ্বাস, স্বার্থ, আরো অনেক কিছুই ঢুকে গেছে।
এরপর কিছুক্ষণ দুজনেই চুপচাপ। সিফাত বলল, জানো তনি, এ জীবনে আমি অনেক রিলেশনেই জড়িয়েছি, অনেক প্রেম করেছি, কিন্তু কারো সত্যিকার ভালোবাসাটা পাইনি। সব মেয়েই আমার সাথে মিশেছে নিজেদের স্বার্থের জন্য। তনিমা অবাক হয়ে বলল, মেয়েরা তোমার মতো মানুষকে ঠকিয়েছে। কেউ প্রেম করেছে নিজের ক্যারিয়ার করার জন্য, কেউ বা টাইম পাস, আর কেউ গিফট পাবার আশায়। আমার একজন গার্লফ্রেন্ড ছিল যার পিছনে প্রতি মাসে আমার 30,000 টাকা খরচ হতো। একদিন ও আমার কাছে একটা দামি গিফট চেয়েছিল, যেটা দিতে গিয়ে আমি বাবা মায়ের কাছে ছোট হয়েছি। তবুও ওকে গিফট করেছি, কিন্তু জিনিসটা হাতে পাওয়ার পরও আমাকে এভয়েড করতে শুরু করেছে, আর একটা সময় ব্রেকআপ। তনিমা অবাক হয়ে বলল, সত্যি? আমি জানি না কেন আমার সাথেই এমন হয়। একটা মেয়ে আমাকে প্রপোজ করেছিল, আমি রাজি হয়ে যাই, দেন রিলেশন শুরু হয়। কিন্তু ওর ইচ্ছে ছিল রেডিওতে কাজ করার। আমি কাজের সুযোগ করে দেই, তারপর সে আমাকে ছেড়ে চলে যায়। মেয়েটা এখন বগুড়ায় আর যে হিসেবে আছে। তনিমায় গিয়ে এসে সিফাতের হাত ধরে বলল, সিফ, তুমি কি বলছো এসব? তোমার মতো ছেলেই হয় না, আর মেয়েরা এভাবে তোমাকে ধোঁকা দিত। তনি, পৃথিবীটা বড় আজব। এতবার ধোঁকা খেয়েও আমি প্রেমিক, আমি পাগলের মতো ভালোবাসতে চাই। যতদিন বাঁচবো নিজের সবটুকু দিয়ে আগলে রাখবো তোমাকে। নাকি তুমিও আমাকে ছেড়ে চলে যাবা? এসব কি বলছো? বউ কি তার বরকে ছেড়ে চলে যেতে পারে? এখন সবই পারে তনি। স্বামীরাও যেমন যার সাথে খুশি প্রেম আর বিয়ে করতে পারে, তেমনি বউরাও এখন ঘরে দুটো বাচ্চা রেখে অন্য কারো হাত ধরে চলে যেতে পারে। তনিমা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি তোমাকে সব কষ্ট ভুলিয়ে দিব। আমি তোমার স্ত্রী, আমাদের ভালোবাসা পবিত্র, আর এতে সুখ আসবেই। আমরা তো এখন অনেক ভালো আছি, তাই না? সিফাত হেসে বলল, আমি সবকিছুই মোমের সাথে শেয়ার করতাম। মোম বলতো, তোকে আমি এমন মেয়ের হাতে তুলে দিব যে আজীবন তোকে আগলে রাখবে, যার ভালোবাসা পেলে জীবনে আর কারো ভালোবাসার প্রয়োজন হবে না। আমি মোমকে ভরসা করেই তোমাকে দেখতে গিয়েছিলাম। প্রথমে পছন্দ করতে পারিনি, কিন্তু তোমার কথা শুনে মনে হয়েছিল আমি যা চেয়েছিলাম তা পেয়ে গেছি, তাই আর আপত্তি করিনি। তনিমা নিশ্চুপ, কি বলবে বুঝতে পারছে না। নিজের কাছে নিজেকেই অপরাধী মনে হচ্ছে। সিফাত বলল, তুমি আমার লক্ষ্মী বউ, আমার রমণী। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি তনিমা। তনিমা কাঁদছে। সিফাত অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই তনি কাঁদছো কেন? তনিমা নিঃশব্দে কাঁদছে। সিফাত ওর হাত শক্ত করে ধরে বলল, কি হয়েছে তোমার? তনিমা চোখ মুছে বলল, আমাকে মাফ করে দাও সিফ, আমি তোমার পায়ে পড়ি, আমায় মাফ করে দাও। সিফাত অবাক হয়ে বলল, কেন? কি করেছো তুমি? আমিও তোমাকে ঠকিয়েছি। মানে? আমি তোমাকে ভালোবাসতাম না। তুমি আমাকে অপমান করেছো বলে প্রতিশোধ নিতে আমি তোমার কাছে চাপা মেরে বলেছিলাম যে তুমি যদি বিয়ে না করো তাহলে আমি আজীবন কুমারী থাকব। ভেবেছিলাম বিয়ের পর সব অপমানের বদলা নিব, কিন্তু বিয়ের পর তোমার আচরণ, তোমার কেয়ারনেস, তোমার দায়িত্ব আর ভালোবাসা আমাকে এতটাই মুগ্ধ করেছে যে আমি নিজের প্রতি রেগে যাচ্ছিলাম। তোমার মতো মানুষ হয় না সিফ, আমি বুঝতে পারিনি। আমিও তোমাকে ঠকিয়েছি। আমাকে মাফ করে দাও প্লিজ। সিফাত হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। যাকে সে বিশ্বাস করে বিয়ে করেছে, সেই মেয়েটিও তাকে এভাবে বোকা বানালো। দুজনেই চুপচাপ। সিফাতের মনে ঝড় বয়ে যাচ্ছে। তনিমা নিজেকে অপরাধী ভাবছে আর আপন মনেই নিজেকে গালি দিচ্ছে। রাস্তায় গাড়ি চলে যাচ্ছে, চাঁদ অনেক উপরে উঠে গেছে, কিন্তু চারিদিকে ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত হওয়ার কারণে চাঁদের আলো স্পষ্ট হচ্ছে না। সিফাত অনেক জোর করেই মাথা থেকে সকল কথা ঝেড়ে ফেলে দিব। তনিমা নিঃসন্দেহে খুব ভালো মেয়ে, যা হবার হয়ে গেছে, এখন এই মেয়েটাকেই রমণী করে তুলতে হবে। তনিমার মনের সর্বোচ্চ আসনে এখন সিফাত, কাজেই মেয়েটির উপর রাগ করা ঠিক হবে না। তনিমা শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। সিফাত
হঠাৎ ওর হাত ধরলো, তারপর হাঁটতে শুরু করলো। তনিমাও কিছু জিজ্ঞেস না করেই পাশাপাশি হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সিফাত তনিমাকে নিয়ে হাইওয়ে ছেড়ে অনেক দূরে চলে আসলো। একটা নির্জন খোলা প্রান্তরে এসে দাঁড়ালো। দূরের গাড়ির হর্ন ছাড়া আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। সিফাত তনিমার হাত ছেড়ে দিল। সামনে খোলা মাঠ, চারিদিক নির্জন। এখানে জ্যোৎস্না স্পষ্ট, চারিদিকে চাঁদের আলোয় ঝলমল করছে। মিষ্টি বাতাসে তনিমার খোলা চুল উঠছে। শাড়ির আঁচল উড়ে সিফাতের গায়ে জড়িয়ে যাচ্ছে। মন ভালো হওয়ার মতো পরিবেশ। তনিমা আনন্দে লাফিয়ে উঠে বলল, এত সুন্দর পরিবেশ, কি সুন্দর জ্যোৎস্না। থ্যাঙ্কস সিফাত, এমন একটা সৌন্দর্য উপভোগ করতে দিলে বলে। তনিমা দুহাত মেলে দিয়ে হাওয়ায় ভেসে যেতে চাইছে, বাতাসে চুল উঠছে। শ্যাম্পুর গন্ধে আরো নতুন আনন্দ যোগ হচ্ছে। সিফাত বলল, তুমি আমার একটা ইচ্ছে পূরণ করবা। বলেই দেখো। আমার খুব ইচ্ছে ছিল পূর্ণিমার রাতে বউয়ের কোলে মাথা রেখে জ্যোৎস্না উপভোগ করব। তনিমা খুশি হয়ে বলল, আমার সৌভাগ্য তুমি। তুমি যা বলবা তাই করব। তনিমা ঘাসের উপর বসে পড়ল। হালকা কুয়াশা পড়েছে। সিফাত তনিমার কোলে মাথা রেখে ঘাসের উপর শুয়ে পড়ল। তনিমা সিফাতের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, সিফ, তুমি আমাকে ক্ষমা করেছো। আমি বলেছি না আমি প্রেমী। মৃত্যুর আগ পর্যন্ত তোমায় ভালোবেসে যাব। আই লাভ ইউ সিফাত। সিফাত হেসে বলল, আজই প্রথম বুঝি আমাকে ভালোবাসলা, তাই না? প্লিজ এভাবে বলো না। আমি সরি বলেছি তো। আমার মিষ্টি বউ, এবার বুঝেছ তো? সংসারে সুখী হতে তেমন কিছু নয়, শুধু একজন ভালো বউ লাগে। আগে যখন আমাকে ধোঁকা দিচ্ছিলে তখন নিশ্চয়ই এতটা মানসিক প্রশান্তি পাওনি যতটা এখন পাচ্ছ। সিফ, এখন মানসিকভাবে খুব স্বস্তি পাচ্ছি। নিজেকে ভীষণ সুখী সুখী মনে হচ্ছে। আসলে সুখ একটা মানসিক অভ্যাস। তুমি সুখী হওয়ার অভ্যাস করে ফেলো, তাহলে সব সময়ই সুখে থাকবা। তবু সংসার সুখী হয় রমণীর গুণে। আমি যদি তোমাকে মিথ্যে ভালোবেসে যেতাম তবে কেউই সুখী হতাম না। তোমার উপর আমার প্রচন্ড ক্ষোভ ছিল। সিফাত হেসে বলল, বাদ দাও সব। ভালো বউ হয়ে ওঠো আর আমাদেরও ভালো রাখো। তনিমা মুগ্ধ হয়ে দেখছে সিফাতকে। চাঁদের আলোয় খুব মিষ্টি লাগছে সিফাতকে। তনিমা বলল, আমার মনে হচ্ছে সংসার সুখী হয় ভালো স্বামীর গুণে। শুধু রমণী হলেই হয় না, ভালো বর থাকতে হয়। হা হা হা। সিফাতের হাসির শব্দে চারিদিক মুখরিত হয়ে উঠছে। তনিমা মুগ্ধ হয়ে দেখছে। সিফাত বলল, আজকের পূর্ণিমাটাই আমার জীবনের সেরা পূর্ণিমা। বহুবার জ্যোৎস্না দেখেছি, এত ভালো কখনো লাগেনি। সিফাত মুচকি হেসে তনিমার হাত শক্ত করে ধরল। চারিদিক অদ্ভুত সুন্দর হয়ে উঠছে। চাঁদের আলোয় বসে আছে দুজন সুখী মানুষ। সমাপ্ত।